নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকের আমার সিটি স্ক্যান হওয়ার কথা আছে। সিটি স্ক্যান হবে পল ব্র্যান্ড ব্লগে, গ্রাউন্ড ফ্লোরে। তো এখন 9:20 আমার টাইমিং রয়েছে। এখন বাজে 8:45। আপাতত আমরা রেডি হয়ে গেছি। আমি আর গৌতম বেরিয়ে পড়বো। আর আমাকে বলেছিল সকাল 5টার মধ্যে একটু কিছু খেয়ে নিতে, কেক বিস্কিট বা চা কিছু একটু খেয়ে নিতে। কিন্তু আমি আর সকাল 5টায় উঠেছিলাম ঠিকই, আর ইচ্ছা করেনি কিছু খেতে। তো বলতে গেলে পুরো না খাওয়া অবস্থা। এখন কতক্ষণ টাইম লাগবে ওইখানে জানি না। আর তার মধ্যে ওইখানে যে ওই জলের বোতলে লিকুইড দিয়ে দেয়, ওটা খেলে যা বমি পায়, আমার তো ওইটা ভেবেই এখন থেকে গা গোলাতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, টেস্ট তো করতেই হবে সুস্থ হতে গেলে, যতই কষ্ট হোক। তো চলো, আজকে ব্লগটা এনে শুরু করলাম। আমি জানি না কতটা কি কন্টিনিউ করতে পারবো, তো দেখতে থাকো। কী হলো আবার? মাস্ক, আমার মাস্কটা ব্যাগে রয়েছে। এখানে যে মাস্ক ম্যান্ডেটারি তা কিন্তু নয়, সবাই যে মাস্ক পরছে তা নয়, ডাক্তাররাও মাস্ক ইউজ করছে না। কলকাতায় যে অনুযায়ী কোভিড শুনেছিলাম, সেরকম কিন্তু এখানে কিছুই বোঝা যাচ্ছে না। আজ সিটি স্ক্যানে ভীষণ ভিড় ছিল, অনেকটাই লম্বা লাইন ছিল। অবশ্যই এখানে একটা জিনিসই রেহাই, লাইনটা দাঁড়িয়ে থেকে দিতে হয় না, বসে বসেই লাইন দেওয়া যায়। আমার সিটি স্ক্যান কমপ্লিট। চ্যানেলটা 10 মিনিট রাখতে বলেছে, রাখার পরই খুলে দেবে ওরা। ড্রেস চেঞ্জ করে হসপিটাল থেকে বেরিয়ে পড়ছি। সকাল থেকে কিচ্ছু খাওয়া নেই, ভীষণ জোর খিদে পেয়েছে। শুধু 1.5 লিটার জল খেয়ে আছি। হসপিটালের গেটের ঠিক বাইরে এই দিদাটা জাম বিক্রি করছিল। জামগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো এখানে একটু জাম নিয়ে নিচ্ছি। আর এবার দেখলাম এখানে প্রচুর জাম বিক্রি হচ্ছে। কাল রাতে ডিনার করেছি, আজকে সকাল 5:30টার মধ্যে আমাকে খেতে বলেছিল, সেই খাবারটা আর খাওয়া হয়নি আমার। সকাল থেকে না খাওয়া অবস্থা। এখন বাজে 12টা 15। একেবারে চলে এসেছি মহামায়ায়। আর দুপুরের লাঞ্চটা এখানে সেরে নেবো, সেরে নিয়ে একেবারে হোটেল রুমে ঢুকবো। মহামায়া ভেজ মিল 70 টাকা। 70 টাকায় আনলিমিটেড ভাত এবং তরকারি। এখানে সব জায়গায় প্রায় ভেজ মিল 70 টাকাই নেয় এবং আনলিমিটেড ভাত এবং তরকারি থাকে। ভাত রয়েছে শসা, লেবু, পেঁয়াজ, আলু ভাজা, ধনেপাতার চাটনি, 3 রকমের সবজি, ডাল, পাঁপড়। ডিমটা অবশ্য আমি আলাদা নিয়েছিলাম। ডিম নিয়েছিল 40 টাকা প্লেট, তাতে 2টো ডিম আছে। শেষ পাতে রয়েছে পায়েস এবং চাটনি। পায়েস চাটনির জন্য আলাদা টাকা দিতে হয় না, 70 টাকার মিলের মধ্যেই পায়েস চাটনি দেওয়া হয়। পেটে ভাত করে একটু শান্তি, মন শান্তি, শরীর শান্তি। যা জোর খিদে পেয়েছিল, তাই আর লজে আসিনি, আগে খেয়ে নিয়েছি, তারপরে এই লজে এসেছি। আর মহামায়ার খাওয়ার দাওয়া সবসময় আমার ভালো লাগে, তো পেট ভরে ভাত খেয়ে নিয়েছি। এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে টানা ঘুম লাগাবো। আর আজকে সিটি স্ক্যান করতে গিয়ে একটা মজার ঘটনা হয়েছে, মজারও না, দুঃখেরই বলতে গেলে। কিন্তু ওই সময় সবাই আমাকে নিয়ে যা প্যানিক করছিল, সেটা থেকে আমার যেমন নিজেকে কেমন মনে হচ্ছিল, তো সেটা পরে শেয়ার করছি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো কেচে মেলে দেওয়া হয়েছিল। এবার না ক্লিপ নিয়ে আসিনি আমি, কেচে মেলে দেওয়া হয়েছে, সব চারিদিকে পড়ে গেছে। আস্তে করে ছিঁড়ে না যায়। তুমি কি কিনে দাও? হ্যাঁ, তাহলে আমি সব কিনি। ট্রিটমেন্টটার অনেক টাকা, আমি ট্রিটমেন্টটা করতে পারবো না, জামাটা কিনতে পারবো। খুব ভালো লাগছে বিকালে, একটু যেহেতু বৃষ্টি বৃষ্টির মতো একটা ওয়েদার রয়েছে, ভালো লাগছে। প্রথম দিন যখন ভেলোরে এসে পৌঁছেছি, প্রথম 2 দিন এত গরম লেগেছে বলার মতো না। কিন্তু কালকের বিকালের পর থেকে ওয়েদারটা একটু ভালো, বেশ মনোরম লাগছে। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। অতটা সকালবেলাও সূর্যের তাপও খুব কম। আর সব থেকে বড়ো কথা, এই প্রথমবার আমি ভেলোরে এসেছি, ভেলোর একদম ফাঁকা। এত ফাঁকা, সিএমসি হসপিটাল হোক বা এই গান্ধী রোড ঠোঁট ফাঁকা একদম, লোকজন বেশি নেই। হয়তো বাংলাদেশ থেকে মানুষ আসতে পারছে না, তার জন্যই হয়তো ফাঁকা। সব জায়গা ফাঁকা, সবার মুখে মুখে কথা। যে কোনো খাবার হোটেল হোক, যে কোনো দোকান হোক, রাস্তাঘাট হোক আর হসপিটাল হোক, সব জায়গা পুরো ফাঁকা। এরম ফাঁকা আমি এতবার এসেছি আমি কোনোবারই দেখিনি। কিন্তু ফাঁকা বললে যে সব ট্রিটমেন্টটা তাড়াতাড়ি প্রসিডিওর হয়ে যাবে, সেটা তো হয় না। এখানে লং টাইম, এখানে ট্রিটমেন্টের জন্য একটু টাইম বেশিই লাগে। তো আজকে যেটা বলছিলাম, আমি আজকে যখন আমার ইয়েটা হয়েছে, সিটি স্ক্যানটা, তো সিটি স্ক্যানে যেখানে চ্যানেল করা হয়, যারা সিটি স্ক্যান করছে তারা জানো, যেখানটা চ্যানেল করা হয় সেখান থেকে বাথরুমটা অনেকটাই ঘুরে পিছনের দিকটায়। এবং সিটি স্ক্যান করার আগে
ওরা কি করে, একটা বড় জলের বোতলে, প্রায় 1.5-2 লিটার জলের বোতলে একটা মেডিসিন দিয়ে দেয়। সেই মেডিসিনটা আধ ঘন্টায় জলের মধ্যে মেডিসিনটা মিক্স করে দেয়। সেই জলটা একটু একটু খেয়ে তোমাকে আধ ঘন্টার মধ্যে ফিনিশ করতে হয়। তারপর তোমার হাতে চ্যানেল করে দেবে, এবং চ্যানেল করার পর তারপরই বসে থাকতে হবে, নাম অনুযায়ী সিটি স্ক্যানে ডাক পড়বে, এবং অতক্ষণ কিন্তু বাথরুমটাকে আটকে রাখতে হয়। তো যথারীতি আমার চ্যানেল খুলে দিয়ে ওরা একটা তুলো দিয়ে বলে 5 মিনিট চেপে ধরে রাখতে হাতটা। তারপর বলে তুলোটা ফেলে দিতে, যখন চ্যানেল খোলা হয়ে যায়, সিটি স্ক্যান কমপ্লিট হয়ে যাওয়ার পর। এবার তুলোটা হাতে আমি 5 মিনিট চেপেই রেখেছিলাম। তারপর আমি মানে এত মানে আমার জোরে টয়লেট পেয়েছিল, আমি তাড়াতাড়ি করে মানে ওদের যে সিটি স্ক্যানের যে ড্রেসটা পরিয়ে দেয়, সেই ড্রেসটা আমি চেঞ্জ করে নিই। আমার মানে চেঞ্জ করতে পারিনি। এই হাতে চ্যানেল হয়েছে না, আমি ফোনটা ধরে রাখতে পারছি না, স্ট্যান্ডটাও আনিনি যেহেতু। তো সিটি স্ক্যান করার আগে ওদের যে ড্রেসটা দেওয়া হয় ওখানকার, সেই ড্রেস পরে সিটি স্ক্যান করতে হয়। আমরা যেটা পরে যাই, যে জামাটা, সেটা খুলে রেখে দিতে হয়। তো আমি আর ড্রেস চেঞ্জ করিনি, এত জোর আমার টয়লেট পেয়েছে, আমি তাড়াতাড়ি করে বাথরুমে গেছি। বাথরুম করার আগে আমার হাতের তুলোটা হাতে লাগানো আছে, তোরা মাইক্রোপোর দিয়ে আটকে দেয়নি, হাত দিয়ে চেপে ধরে রাখতে বলেছিল তুলোটা। আমি তুলোটা ফেলতে গেছি, ব্যাস তুলোটা যেই ফেলতে গেছি হাতটা ফুলে সে এবারে রক্তাক্ত কাণ্ড, সারা বাথরুমে রক্তে রক্ত, আমার হাত দিয়ে এত ব্লাড বেরোচ্ছে, আমি কি করবো বুঝতেই পারছি না। এদিকে আমার এত জোরে টয়লেট পেয়েছে, আমি টয়লেট ছেড়েও বেরিয়ে আসতে পারছি না, বেসিন টেসিন পুরো বাথরুম রক্তে ভেসে যাচ্ছে, আমার হাত এরম করছি তো হাত থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। লাস্টে আমি হাতটা এরম উঁচু করে রেখে, আমার ডান হাতটা, আমি টয়লেটটা করে তারপর বেরিয়ে এসেছি। যেই বেরিয়েছি সবাই দেখছে হাত থেকে রক্ত পড়ছে। এবার আমি যথারীতি যে রুমটায় আমার চ্যানেল করে দিয়েছিল, এখানে তুলো ঠুলো যেহেতু আছে, আমি রুমটার কাছে গেছি এবং গৌতমকে ইশারা করে জাস্ট বললাম হাত থেকে আমার রক্ত পড়ছে। তো গৌতম তো সেই টেনশানে দৌড়ে এসেছে, কী করবে, হাত দিয়ে এত পরিমাণ রক্ত বেরোচ্ছে আমার, মানে সে মানে বলার মতো না, মানে দেখেই মানে অস্বাভাবিক লাগছিল। তো গৌতম দৌড়ে এসেছে, দৌড়ে এসে সে পাগলের মতো কোথায় তুলো পাবে খুঁজছে। তারপরে এবার আমি দেখলাম ওইখানে তো আরও স্টাফ রয়েছে হসপিটালের, আমি তাদের কাছে গেলাম। আর একটা আলট্রাসোনোগ্রাফির ওইখানে, যেখানে আলট্রাসাউন্ড হচ্ছিলো সেখানে কিছু ছিল স্টাফ, আর কিছু আরএমও ছিল মনে হচ্ছে। তা আমি ওনাদের কাছে চলে যাই যে আমার হাত থেকে এরকম ব্লাড আসছে। ওরাও মানে ব্লাড দেখে এত ভয় পেয়ে গেছে। তো একজন তো বড় একটা, ওর কাছে মাইক্রোপোরের একটা বান্ডিল ছিল, ও সেখান থেকে মাইক্রোপোর ছিঁড়ে আমার হাতে চেপে ধরে রেখেছে। সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে আবার জায়গাটা ওয়াশ করে তুলো দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিল হাত। তো এরম একটা সিচুয়েশন গেছে, মানে এতটাই আমার কপাল খারাপ। আমি সবসময় তোমাদের কাছে আমি আগেও শেয়ার করেছি, মেডিকেলে আমার কপাল খুব খারাপ, আমি খুব ভয় পাই। সবার যেখানে ভালো হয়ে যায় না, আমার হয় না। আমার আগে সকাল থেকে প্রায় আরও 30টা মানুষের, 20 থেকে 30 জন, তাই তো গৌতম, 20 থেকে 30 জনের ওই সিটি স্ক্যান হয়েছে, এবং তাদের ওই তুলোরাম হাতে দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে 5 মিনিট তুলো রাখবেন, তারপর ফেলবেন, ফেলে জামা পরে বাড়ি যাবেন, মানে হোটেল বা লজে যেখানে যাওয়া চলে যাবেন। আর কারোর কিচ্ছু হয়নি ওরম। আর আমি মানে আমার ক্ষেত্রে সেটা হলো, যেই তুলোটা আমি 5 মিনিট, আমি 5 মিনিটেরও বেশি, আমি ভয়ে বেশি টাইমিং নিয়েছিলাম, আমি হাতে ধরতেই পাচ্ছি না। আমি 5 মিনিটের বেশি হাতে তুলো রাখলাম, আমি 5 মিনিটের বেশি চ্যানেলও রেখেছিলাম, 5 মিনিট না 10 মিনিট, ওরা বলেছিল আমি 15 মিনিট হাতে চ্যানেল রেখেছিলাম, ভয়ের চোটে, যাতে না আমার ক্ষেত্রে খারাপ কিছু হয়। কিন্তু ওই কপাল খারাপ, যেই মানে তুলো খুলেছি হাতে রক্তাক্ত কাণ্ড। মানে কী বলবো, এইসব দেখলে না আমি আরও নার্ভাস হয়ে যাই, ভয় ভয় লাগে যে সবার ক্ষেত্রে যেখানে সব কিছু ঠিক থাকে, আমার ক্ষেত্রেই উল্টো হয়। মানে এরম একটা অবস্থা। গৌতমও সেই মুহূর্তে ভীষণ ভয় পেয়ে গেছিলো, মানে ওকে ওর চোখ মুখ দেখে বুঝতে পেরেছি ও এত ভয় পেয়ে গেছে। সে আমাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে খালি আমার মাথায় হাত বোলাচ্ছে, মানে যেভাবে ওইভাবে রক্ত টক্ত বেরোচ্ছিলো দেখে। তার মানে ফিরে এসে না তোমাদের সামনে আসা হয়নি, মানে ফ্রেশ হয়ে, মানে খেয়ে দিয়ে তো আমি এসেছিলাম, এসে না শরীরটা খুব খারাপ হয়ে গেছে, সে বুকের কাছে একটা পেন হচ্ছে, জানি না টেনশনে কিনা, আমার এখন খুব বুকে একটা পেন হচ্ছে সব সময়। তো এত অস্বস্তি লাগছিলো, গৌতম বললো আগে শুয়ে নাও, রিল্যাক্স হয়ে নাও, এত মেডিসিন খেয়েছো, তারপর চ্যানেলের সাহায্যে মেডিসিন গেছে, তুমি খেয়ে দিয়ে নাও, তাহলে একটু রেস্ট, খেয়ে দিয়ে বলছি একটু রেস্ট নিয়ে নাও, ঘুমিয়ে নাও, তাহলে ভালো লাগবে। আর ঘুম থেকে উঠে তোমাদের সামনে আসলাম। আর সিএমসি টেস্ট সম্পর্কে কিছু ডিটেলস শেয়ার করব, সেটা একটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। এখানে কিন্তু দেখলাম সবই, যে টেস্টের যে টাকা পয়সা নিত 3 মাস আগে, যে টাকা নিত সব টাকা কিন্তু চেঞ্জ হয়েছে, সবই টেস্টের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে ওরা, এবং সেটা অনেকটা করেই বেড়েছে।
যেটা আমাদের মতো সাধারণ মধ্যবিত্তদের ক্ষেত্রে কিন্তু খুব একটা চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে সিএমসিতে ট্রিটমেন্ট করাবার, মানে করানো, মানে যেটা আমি বুঝলাম। কারণ আমার সত্যি দেয়ালে পিঠ থাকা অবস্থা, আমার মতো অবস্থা তো অন্য কারো না হোক, এটা আমি সবসময় চাই। আমার ট্রিটমেন্ট প্রসিডিওর এমনই চলছে, এবার লং টাইম চলেই যাচ্ছে এবং চলবে। সেই ক্ষেত্রে যে সিএমসিতে কতদিন আমি ট্রিটমেন্ট করাতে পারবো আমি কিন্তু বুঝতে পারছি না। যা টেস্টের কন্ডিশন দেখলাম, মানে আমি 3 মাস আগে যেসব টেস্ট করেছি তার আলাদা টাকা গেছে, এবার সব মানে প্রচুর টাকা বাড়ানো হয়েছে টেস্টের সব জিনিসের। তো চলো দেখতে থাকো আজকের দিনটা কীভাবে কাটাই। গৌতম তো বারবার বলছে চলো একটু বাইরের দিকে যাই, দেখে যদি ভালো লাগে যাব। কারণ আমার জন্য বেচারা ওরও মুড খারাপ হয়ে যাচ্ছে। আর আমার সত্যিই বলছি, টেস্টের রিপোর্ট যতক্ষণ না আসছে আমি খুব মেন্টাল টেনশানে আছি। তোমাদের পরে সবটা শেয়ার করব। এমন একটা রোগ নিয়ে ডাক্তার সাসপেক্ট করে আমার ট্রিটমেন্ট স্টার্ট করেছে, যেটা আমি ভীষণ ভয় পাই। আর আমি কোনোদিন ভাবিনি ওই রোগ নিয়ে আমাকে ট্রিটমেন্ট করতে হবে, বা আমার ওই রোগ ডাক্তার আমার শরীরে ভেবে আমাকে টেস্ট করাবে, এটা আমি কোনোদিন ভাবিনি। ওই রোগ নিয়ে তো সবাই ভয় পায়, আর সেই রোগটাই ডাক্তার সাসপেক্ট করছে যে আমার মধ্যে ওটা হলেও হতে পারে। তার জন্য খুব টেনশানে আছি আমি আর গৌতম। তো চলো দেখতে থাকো। গৌতম বাবুর অনুরোধে বেরিয়ে পড়লাম, আর না বলা যাচ্ছে না, 2 দিন ধরে ঘর থেকে বেরোয়নি। গৌতম বাবু রেগে যাচ্ছে, বাবা চুল ঠিক করে নিল আবার। তো আজকে না বললে তো ভীষণ রাগারাগি করবে। তো রেডি হয়ে একটু বেরোচ্ছি, আর টুকিটাকি জিনিস কেনারও আছে। কোনো সবজি, আলু, টমেটো কিচ্ছু নেই, একেবারে নিয়ে একটু আসবো। সবথেকে বড় কথা, হোটেল রুমে বসে যে মানসিক শান্তি পাই তাও কিন্তু নয়, বরঞ্চ একা থাকলে আরও উল্টোপাল্টা চিন্তা হয়, তাতে আরও ডিপ্রেশন, আরও মন খারাপ, আরও অশান্তি। তার থেকে বরঞ্চ একটু বাইরে গেলে সেই সব থেকে একটু রেহাই থাকা যায়। লজ থেকে বেরিয়ে গান্ধী রোডে যে রাম মন্দিরটা আছে সেই মন্দিরে কিছুটা সময় কাটিয়েছিলাম, তারপর চলে এসেছি এই ভুট্টার দোকানে বয়েল ভুট্টা নিতে। এটা ঠিক সিএমসির উল্টো দিকে, ভীষণ ভালো লাগে বয়েল ভুট্টা খেতে আমার। তারপর চলে এসেছিলাম এই দাদার দোকানে ফুচকা খেতে। এটা একদম সিএমসির চৌরাস্তার মোড়ে এই দোকানটা রয়েছে। আমি ভেলোরে আসলে এখানে একবার ফুচকা খেয়েই থাকি, আর দই ফুচকাটা তো এখানে অসাধারণ করে। তারপর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম এই মন্দিরটা। এই মন্দিরটা রয়েছে গান্ধী রোডের যে বাজারটা রয়েছে ঠিক বাজারের পিছন দিকটা। মন্দিরের নামটা এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, স্বামী বিশ্বনারায়ণা বা বিশ্বনাথ এরম কিছু একটা নাম ছিল। পাথর কেটে খুব সুন্দর করে মন্দিরটা তৈরি। আর এটা হচ্ছে নাট মন্দির। কার্তিক মন্দির থেকে ঠাকুর প্রতিদিন পালকি করে এই মন্দিরে আসে, এই মন্দিরেই পূজা হয়, এবং সন্ধ্যা পূজার পর এই মন্দির থেকে আবার কার্তিক মন্দিরে রওনা দেয়। গান্ধী রোডে নতুন একটা সফটি কর্নার খুলেছে, গৌতমবাবু এখানে আমাকে নিয়ে এসেছে। গান্ধী রোডে যেখানে বাদাম মিল্কটা বিক্রি হয় ঠিক তার উল্টো দিকে। এখান থেকে আমি একটা কুলফি ফ্লেভারের সফটি নিয়ে নিয়েছি 20 টাকা করে। এখানে তো আগে তো সফটি আমি কখনো দেখিনি। ও গৌতম বলছে আমি 3 মাস যখন আগে এসেছি তখন নাকি এটা রেনোভেট হচ্ছিল, তখন একটা সফটি কর্নার হয়ে গেছে। চলে এসেছি লজে। জানালাগুলো খুলে না দিলে ঘর পুরো গরম হয়ে যায়। যেমন আমাকে নিয়ে গেছে সেরকম খরচা হয়েছে। ফুচকা খেয়েছি, আইসক্রিম খেয়েছি, আইসক্রিম মানে সফটি খেয়েছি, আবার বয়েল ভুট্টা কিনে নিয়ে এসেছি খাবো বলে। ঠিক হয়েছে, যেমন নিয়ে গেছে, জানে আমি একটু লুভি মানুষ, তাও নিয়ে যাবে। ভুট্টাটা সবার আগে কিনেছিলাম, এর মধ্যে মশলা মাখিয়ে দিয়েছিল, তো গরম ভুট্টার মধ্যে সব মশলা মানে ঘেমে জল হয়ে গেছে, প্যাকেটের মধ্যে ছিল যেহেতু। আর আমি আজকের মশলা নিয়ে আসতেও ভুলে গেছি, ওদের কাছে প্রত্যেকবার চেয়ে নিয়ে আসি, আর খেতে ভালো লাগবে না। রাতে আজকের ম্যাগি খাবো, ভাত রুটি খাবো না, গৌতমকে ম্যাগি বানানো শেখাচ্ছি আমি। আর এমন একটা ওভেন দিয়েছে আমাদের, কড়া ওভেনে বসছে না, গ্যাসের চুলাটার ওপর ওই যে ইয়েতে আগুনটা হচ্ছে ওর ওপর বসছে, কড়া ছেড়ে দিলে কড়া পড়ে যাবে, ওই ধরে রেখে করতে হচ্ছে। এটা কালকে আমাদের চেঞ্জ করাতে হবে, নাহলে মানে কারোর না কারোর সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো প্রথমে ভেবেছিলাম রুটি আর আলুর দম বানাবো, তারপর উল্টোপাল্টা খেয়ে এতটাই পেট ভর্তি হয়ে গেছে, ভাবলাম একটু ম্যাগি সিদ্ধ করে আমি খেয়ে নেবো, ও রুটি খেয়ে নেবে। আমি যেই বললাম ম্যাগি খাবো, ও যে আমিও ম্যাগি খাবো। আর ঠিক আছে, তাহলে আলু দিয়ে ডিম দিয়ে ভেজে নিই, তাহলে হয়ে যাবে দুজনে। একটু হাত লাগাই, নাহলে আর টেস্টি হবে না, ম্যাগিটা বানাতে পারে না স্যার। গরম গরম ডিনার চলে এসেছে সামনে, আর ওয়েট করা যাবে না, এবার গপাগপ খেতে হবে। আমার তো বয়েল ম্যাগি হলেও চলে যায়, কিন্তু গৌতম এরম আলু ডিম পেঁয়াজ দিয়ে ভেজে দিলে ভীষণ পছন্দ করে। তো ব্লগটা এখানে এন্ড করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।